সুপ্রিয় দর্শক শ্রোতা, যে বিষয়ে কথা বলতে চাই না তবুও দেশ এবং জাতির স্বার্থে এটা বলতে হয়। দেশে নির্বাচন চলতেছে। নির্বাচনের নানা ডাইমেনশনের মধ্যে যে 11 দলীয় জোট, সেখান থেকে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনের দল বেরিয়ে যাওয়া, নানান নাটকীয়তার মধ্যে নির্বাচনের এই পর্যায়ে এসে গেছে। 11 দলীয় জোট ভেঙে যাওয়ার পরেও যে 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 ইস্যুতে এটা ভেঙে গেছে এটা জাতির কাছে পরিষ্কার। অনেকে এটা পরিষ্কার করছেন যে এটা আসলে ওই যে অযৌক্তিক কিছু দাবি করার কারণে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনের পক্ষে থেকে অযৌক্তিক কিছু দাবি দেওয়ার কারণে তারা এখান থেকে বের হয়ে যায়। এটা দৃশ্যত। এখন শোনা যাচ্ছে অদৃশ্যত এর পর্দার অন্তরালে আরো অনেক কিছু ঘটনা ঘটছে। এই চরমনের সাথে দীর্ঘদিন আওয়ামী লীগের সুসম্পর্ক ছিল। আওয়ামী লীগের আমলে এই চরমনের গায়ে একটা ফুলের টোকাও পড়েনি। অথচ দীর্ঘ 17 বছরে জামাত বিএনপির শত শত হাজার হাজার লোক নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু চরমনের কিছুই হয়নি। এই 24-এর গণ আন্দোলনের পরে, বিপ্লবের পরে যে পট পরিবর্তন হয়েছে, এখানে চরমনাই সুযোগ বুঝে পল্টি দিয়েছে এবং বিপ্লবের পক্ষে কথা বলা শুরু করছে। এক পর্যায়ে ইসলামী দলগুলোকে নির্বাচনের স্বার্থে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে একক নির্বাচনের জন্য এক বাক্স করার জন্য তারা কিছু কাজ করেছে, এটাও স্বীকার করা যায় না। সেই সুবাদে তাদের দৃষ্টিতে একসময়ে তাদের চিরশত্রু জামাতের সাথেও তারা ঐক্য করেছে এবং বিভিন্ন সভা সমাবেশ করেছে, বিভাগীয় শহরগুলোতে একসাথে বসেছে, অনেক চিন্তা ভাবনা করেছে এবং এক বাক্স নীতি তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের যে অতি লোভ এবং অতি ইউটোপিয়ান চিন্তার কারণে তারা আসলে এই ঐক্যটা ধরে রাখতে পারলো না। এটা আমাদের দৃশ্যতা আমরা জানতে পারি। কিন্তু পর্দার অন্তরালে এটার অনেক কিছুই ঘটনা ঘটছে। অনেকেই সন্দেহ করে যে ইনারা আসলে স্বার্থলোভী, ইনারা হয়তো টাকার কাছে নতি স্বীকার করছে কিংবা পার্শ্ববর্তী দেশের একটা গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছে। তারা পরে ইসলামী ঐক্যটাকে বিনষ্ট করছে। কারণ তারা তাদের এই কোটারি স্বার্থের কারণে তারা এই দল এখান থেকে বের হয়ে গেছে। আমরা যদি আপাত দৃষ্টিতে যেটা প্রকাশ্য ঘটেছে সেটাই দেখি সেটা। কিন্তু এরপরেও জামাত ইসলামের পক্ষ থেকে তাদের দরজা খোলা রেখেছিল এবং শেষ পর্যন্ত তারা চেষ্টা করছে যে এটা ইসলামী আন্দোলনকে জোটে নিয়ে আসার জন্য। কিন্তু যদি ভিন্ন নির্দেশে কাজ করে তখন তো এটা আসা আসলে সম্ভব নয়। সঙ্গত কারণে তারা এই জোটে ফিরে আসেনি। ফিরে না আসার কারণে যেহেতু একসাথে তারা বসছে, আন্দোলন করছে, সঙ্গত কারণে তাদের সম্মানে শায়েখে চরমনাই যেখান থেকে নির্বাচন করতেছেন বরিশাল 5 থেকে অর্থাৎ সদর আসন থেকে এবং আরেকটা আসন থেকে, যে সদর আসনে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ইনি জামাতের একজন হেভিওয়েট প্রার্থী এবং জামাতের সেখানে ভালো সমর্থন রয়েছে। কিন্তু চরমনাইয়ের স্বার্থে অর্থাৎ একসাথে যে এই যে ঐক্য প্রচেষ্টার এই কারণে শায়েখে চরমনাই নির্বাচন করতেছেন, তাদের স্বার্থে জামাত এই সিটটাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে যাতে করে চরমনাই এই সিটটা অন্তত পক্ষে পার হয়ে আসতে পারে। জামাত এত বড় স্বার্থ বিসর্জন দিয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কি দেখা গেল, চরমনাই তারা যে সিট ভাগাভাগি নিয়ে বের হয়ে গেল এই কথা অস্বীকার করে যায়। তারা এখন জামাতের বিরুদ্ধে বলতেছে যে তারা শরিয়া মানে না, শরিয়া মানবে না, শরিয়া আইন বাস্তবায়ন করে, এই সমস্ত মিথ্যা অভিযোগ আরোপ করতেছে। এই লোকটা আমরা অনেক দিন থেকেই ফলো করে আসছি, দীর্ঘদিন যাবৎ ফলো করে আসছি যে জামাতের সাথে ইসলামী আন্দোলনের দূরত্ব তফাতের কারণ হলো এই মুফতি ফয়জুল করিম। এই লোকটা আসলে একটা অশিষ্ট লোক। উনি কোনো শিষ্টাচার শিখেনি। উনি একজন মুফতি মানুষ, ইসলাম কাছ থেকে উনি ইসলামী শিষ্টাচার শিখেননি। এক ভদ্রভাবে কিভাবে কথা বলতে হয়, কাউকে সমালোচনা করতে, এটা শিখেননি। ওনার পেটটা ভরা হিংসা। এই হিংসা এবং অহমিকার কারণে
এই জামাত ইসলামকে উনি বহুদিন থেকেই গালিগালাজ করে, এবং তার অন্ধ অনুসারীরা একই পথের অনুসারী, ওরা না বুঝেই তারা সমালোচনা করে। এখন উনি বের হয়ে গেলেন সিট ভাগাভাগি নিয়ে, অথচ উনি যাই বলতেছেন অন্য কথা। এই যে মিথ্যা, এবং একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো শতনা মিথ্যা বলতে হয়, অথচ জামাত তার সম্মানে যে একটা সিট ছেড়ে দিল, এই সৌজন্যতাটুকু উনি দেখাতে পারছেন না। এইরকম কিন্তু অশিষ্ট লোক, এই যে এই মুহূর্তে ইসলামের যে বৃহত্তর ঐক্যের প্রয়োজন ছিল, এই ঐক্যটাকে ভেঙে দিয়ে উনি যে সমস্ত কথাবার্তা বলতেছেন এবং ওই যে বাবুনগরীর কথাকে সমর্থন করতেছেন, এটা আসলে ইসলামের জন্য ক্ষতিকর। কিন্তু ইসলামের জন্য ক্ষতিকর হলে এই ফয়জুল করিম সাহেব উনি এটাকে তোয়াক্কা করছেন না। উনি ওনার কোটারি স্বার্থের কারণে, ওনার পীর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য উনি রাজনীতি করতে আসছেন, আসলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ওনার পীর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। সঙ্গত কারণ তবে এই বৃহত্তর ঐক্য থেকে উনি ছিটকে চলে গেলেন কেন? এই মামুলি অজুহাত দিয়ে। এবং এই সমস্ত অশিষ্ট কথাবার্তা উনি বলতেছেন, মিথ্যা কথাবার্তা কেন বলতেছেন? এতে বোঝা যায় যে এটা ডালমে কুচকালা হয়, এটা অন্য কোনো সমস্যা রয়েছে ভিতরে। কারণ এখন দেখা যাচ্ছে যে এই যে নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যে উনি যে ওনার 143টি আসনে যে ওনারা এ ক্যাটাগরি আছেন, এই ক্যাটাগরির অবস্থাটা দেখেন। বিভিন্ন জায়গায় যে সমাবেশগুলো করছেন, পীর সাহেব যাচ্ছেন, সেখানে লোক সংখ্যা কয়জন হচ্ছেন? এটা তো অনেকে বলাই যাচ্ছে, যে চ্যানেল দিয়ে বলছে যে পীর সাহেব চরমনাইর ইসলামী আন্দোলন একটা সিটও পাবেন না। এটা ওনারাও জানেন, কিন্তু তবু তারা আলাদা হলেন কেন? নিশ্চয়ই অন্য কোনো স্বার্থ তাদের আছে। তারা আওয়ামী লীগের সাথে তুলতে একটা সমঝোতাও করে ফেলছে, যে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য, অথবা তারা নির্বাচনে জিততে চান না, তাদের স্বার্থটাই বড় দেখছেন, হয়তো এর মধ্যে বড় কোনো স্বার্থ উনি হাসিল করে ফেলছেন। এই যে চরমোনাইয়ের যে এই সাহেবকে চরমোনাই অর্থাৎ ফয়জুল করিম সাহেবের যে অশিষ্ট, অভদ্র, অসভ্য আচরণ, এটা ইসলামের সাথে যায় না, তার পদমর্যাদার সাথেও যায় না, এবং তার পীর তন্ত্রের সাথেও যায় না। উনি এই পীরতন্ত্র, এটাও একটা তন্ত্র, পরিবারতন্ত্র যেমন তন্ত্র, রাজতন্ত্র যেমন তন্ত্র, পীরতন্ত্র একটা তন্ত্র। ওনার দাদা পীর ছিলেন, ওনার বাপ পীর ছিলেন, ওনারা পীর ছিলেন। ওর চাইতে যোগ্য লোক ওনার দলে আছেন, কিন্তু ওনারা কখনো পীর হইতে পারবেন না। এই পীরতন্ত্র ওনাদের কোটারি স্বার্থ, এটা তো পরিষ্কার। এটা হলে ওনারা এই পীর ব্যবসাটা থাকলে পরে ওনারা ফুলে ভাবে অর্থবিত্তের মালিক হবেন, এবং এই পীর ব্যবসাকে তারা টিকিয়ে রাখবেন যে কোনো মূল্যেই হোক। এই পীর ব্যবসা দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। এই পীর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্যই উনি রাজনীতিতে আসছেন। অর্থাৎ সব শ্রেণীর যে তার মুরিদান আছে, এই সব শ্রেণীর মুরিদানকে ধরে রাখার জন্য উনি রাজনীতিতে আসছেন, এবং এখন ওই ট্রেন্ডই ধরে রাখছেন। উনি নির্বাচনে জেতার জন্য আসলে নির্বাচন করতেছেন না। যদি তাই করতেন, তাহলে জামাতের যে সিটটা ছেড়ে দিল, এবং জামাতের একটা বিশাল ভোট ব্যাংক সেখানে আছে, সেটাকে পাওয়ার জন্য উনি কোনো চেষ্টাই করতেছেন না। এতে করে বোঝা যায় যে আসলে উনি নির্বাচনে জেতার জন্য নয়, ওনার কোটারি স্বার্থ বজায় রাখার জন্য এই কাজ করছেন। ইসলামী ঐক্যতার মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলে যিনি ঐক্যতে আসছেন, এই ঐক্যটাকে যে কোনো মূল্যে টিকায় রাখতে পারতেন। যেখানে দেখা যাচ্ছে উনি একটি সিটও পাবেন না, সেখানে তাকে 50টি সিট দেওয়া হয়েছে, এরপরে উনি সন্তুষ্ট নন কেন? অর্থাৎ ওনাকে যাই দেওয়া হোক না, কোনো সন্তুষ্ট হবে না, উনি বেরিয়ে যাবেন, ওনার অন্য কোনো স্বার্থ আছে। এই চরমোনায়ের এই শায়েখে চরমোনাই এই জাতীয় লোক যতদিন পর্যন্ত রাজনীতিতে থাকবে, ইসলামের কর্ণধার হিসেবে থাকবে, ততদিন মুসলমানদের মধ্যে ঐক্য হওয়া বড়ই জটিল বিষয়। আমি চরমোনায়ের মুরিদদেরকে বলবো, যারা বিবেকবান আছেন, এই যে কি আলী হাসান, ওসামার মতো লোক যারা আছেন, এই রেজাউল করিম, আবরার, আপনারা চোখ খুলুন, দেখুন, ইসলামকে বুঝুন, বিশ্ব দৃষ্টিতে চিন্তা ভাবনা করুন, এবং কোথায় সত্য লুকায়িত আছে, কোথায় মুসলমানদের জন্য মঙ্গল হবে, সেই চিন্তা করুন। এই কোটারির সাথে অন্ধকূপের মধ্যে থেকে এই চরমোনাই, ইনি অর্ধশিক্ষিত লোক, ইনি মুফতি লেখেন, কিন্তু ওনার মধ্যে এই মুফতির কোনো আচরণ নেই। উনি না জানেন ভালো বাংলা, উনি না জানেন ইংরেজি, তো জানেন না, আরবিও জানেন না উনি। তো উনি কিসের মুফতি? উনি পীর, ওনাই আধ্যাত্মিক নেতা, পীর। ওনার বাপ পীর ছিল, উনি পীর, এই জন্য উনি আধ্যাত্মিক নেতা হয়েছেন। ওনার চাই জ্ঞানী লোক আর নাই।
পীর মানে হলো শিক্ষক, মুরব্বী। উনি কিসের শিক্ষক? ওনার নিজের মধ্যে তো যোগ্যতার ঘাটতি রয়েছে। উনি দুনিয়া বিজ্ঞান রাখেন ভালো না আরবি জ্ঞান ভালো রাখেন, ওনার পেটটা ভরা হিংসা এবং অহংকার। এই জাতীয় লোক কোন ইসলামী ঐক্যের পক্ষে থাকতে পারে না। এগুলিকে শয়তানে লায় ছাড়ে। ওনার মুখের ভাষা এত জঘন্য, মানে শুনলে পরে মনে হয় যে এই লোকটা কি ইসলাম থেকে কি শিখেছে। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক এই আশাই করি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।